মাদ্রাসার ছাত্ররা কিন্তু ঢাকা শহরে একদম জুলাই যোদ্ধা, যাদের অবদান আমরা বলি না বা স্বীকার করি না সাধারণত। ওরাও কিন্তু সবাই কিন্তু মাঠে নেমেছে। পুরা প্যান্টেও রক্ত, টি শার্টেও রক্ত। বললো তাড়াতাড়ি চুল কাটলো কি করে, কোনো কিছু নেই, স্টেপলার দিয়ে আমাকে সেলাই আপনি করে দিল। ছবি এই দেখো না বেয়াদব কথা বলে, বাম দিকে ওকে দেখাতে গেছি, এই ফাঁকে সে আমার একটা মোটা গাছের ডাল দিয়ে, ভালো খুব জোরে আওয়াজ হলো টাং করে, যেহেতু স্কালটা শক্ত, আল্লাহর নির্দেশ হয়নি, নাহলে এতক্ষণ তারা গুলি ফুটায় ফুটাই আসতেছিল, 10-15 রাউন্ড গুলি হয়ে গেছে। তো ওইটা 2-3 হাজার ছেলে পেলে, তার পাশেই একটা বিদ্যুৎ অফিস, জাপান গার্ডেন সিটির পাশেই বিদ্যুৎ অফিসের পাশে একটা আওয়ামী লীগের অফিস। দেখলাম যে আগুন জ্বলছে। তা আমি বললাম যে তোমরা করেছো কি, আগুনটা নিভাও আগে, হোন্ডা কয়েকটা পুড়ে গেছে, তা আগুন নিভাও, নাহলে এই বিদ্যুৎ অফিসের সাথে আগুন লাগলে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আগুন নিভাচ্ছে কিছু ছেলে পেলে। তারপর এই সবার সাথেই আমি ছিলাম। হঠাৎ মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তখন আমরা ভাবলাম যে আমি সামনের মসজিদে গিয়ে আজান নামাজ পড়ে তারপরে বাসায় আসবো। আমি ওইদিকে হাঁটা শুরু করলাম, হঠাৎ গুলি শুরু হয়ে গেল। আমি শর্টকাট বলার চেষ্টা করছি। হঠাৎ গুলি শুরু হয়ে গেল। আমি সেদিন সত্যি কথা বলতে কি, আল্লাহ ভালো জানে, আমি আমার মধ্যে ছিলাম না, আমি নর্মাল ছিলাম না। এত কিছু মৃত্যু, গুলি, এগুলো দেখার পরে, আর রাষ্ট্র তার নাগরিককে গুলি করে মারছে পাখির মতো, তাহলে এরা কি আমাদের সরকার? অবশ্যই না। পাকিস্তানিরা আমাদের এসে মেরেছে সেটা ঠিক আছে, অন্য দেশের, কিন্তু নিজ দেশের সরকার নাগরিককে গুলি করে মারছে, এটা তো মেনে নেওয়া যায় না। তার মানে এই সরকার আমার না, এই সরকার তো ভারত দ্বারা পরিচালিত, এটা আমরা সবাই জানি, তখনও জেনেছি, এখনো জানি। আচ্ছা, তো যেহেতু মারছে, আমি হঠাৎ গুলি শুরু হয়ে গেল। ওই গুলিটা শুরু হলো কিন্তু আদাবর থানার ওই দিক থেকে, জাপান গার্ডেন সিটির আরো ওই দিক থেকে। তো তখন আজান দিয়ে দিয়েছে, ছেলেপেলেরা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো আমি গুলির মধ্যেই পড়ে গেছি। গুলি চলছে, ডান দিয়ে বাম দিয়ে গুলি যাচ্ছে, উপর দিয়ে গুলি যাচ্ছে। অলরেডি 10-15 রাউন্ড ফায়ার হয়ে গেছে। আমি সামনের দিকেই হাঁটছি, উইথ ইন্টেনশন যে পুলিশকে বললো যে ভাই থামাও, আর মানুষ মেরো না, উপর দিকে গুলি করো, ছেলেপেলেরা চলেই যাচ্ছে। আমি প্রায় 60-70 গজ হেঁটে চলে গিয়েছি। তো সেদিন আর মৃত্যু ভয় আমার ভিতরে কাজ করে নেই। আমি বলছি আমি পিছু টান দিব না, আমি গুলির দিকে পিঠ দিব না, তাহলে মানুষ কাপুরুষ ভাববে। এই যে অকুত ভয় ছিলেন, এটার মানে এটার পেছনে কি সাবেক সেনা কর্মকর্তা ছিলেন বা সৈনিকের যে একটা স্পিরিট থাকে সেটা কাজ করেছে? অবশ্যই আমি একজন সৈনিক, তো সেই স্পিরিটটা তো কাজ করবেই। আর আমি দেশপ্রেমিক, আমার স্বভাবজত মানে কারণে যেহেতু আমি তরুণদের অন্যায়ের সাথে প্রতি, যোগ হ্যাঁ দিয়েছিলেন, তরুণদের আমি সাথে দিয়েছি। এখানে বয়সের ব্যাপারটা একটু হ্যাঁ, টানছি আর কি, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে। তো সেই জন্য জিজ্ঞেস করলাম যে সেই হ্যাঁ, সময় আসলে এই বয়সেও তরুণদের সঙ্গে আমি এরকম একটা যুগান্তকারী একটা বিপ্লবের সামিল হচ্ছি, জি, অংশ হচ্ছি, সেখানে ভেতরের সৈনিকটা কি আপনাকে আসলে এই ডাকটা না, দিয়েছিল কিনা? হ্যাঁ সেটা দিয়েছিল অবশ্যই, সেটা দেবেই। আমার সৈনিক সুলভ আচরণ আমার বজায় রাখতে হবে। আমি একজন সৈনিক, আমি জয় বাংলার সৈনিক না, আমি বাংলাদেশের সৈনিক। সো আমি সামনের দিকে আগাচ্ছি, গুলি হচ্ছে, হঠাৎ দেখছি যে দুইটা হেলমেট পরা চলে আসছে, দুইজন হেলমেট মাথায়, কোনটা হেলমেট পরা, লাইফ জ্যাকেট পরা, সিভিল প্যান্ট, পায়ে চপ্পল। তখন আমি বুঝতে পারলাম এরা তো পুলিশ না। পুলিশ দেখা যাচ্ছে আফসা আফসা, তাদেরও 300 গজ পিছনে আদাবর থানা বরাবর তারা রাস্তায় আছে। তো যাই হোক, ওরা আমাকে ওরা দুজনে আমাকে বলছে, এই তুই যাস না, মানে সবাই চলে গেছে, আমি কেন যাই না, আমি কেন গুলিকে ভয় পাই না, তুই যাস না। আমি বললাম চুপ, ওদেরকে উল্টা ধমক দিলাম, বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না, এই তর্কাতর্কি হচ্ছে, আমি ওদেরকে ধমকাচ্ছি। হঠাৎ থার্ড আরেকজন আসছে, এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। তাই বললাম দেখো না বেয়াদবের মতো কথা বলে। এই দেখো না বলছি, আর তখন তো আজান হয়ে গেছে প্রায় 10 মিনিট, অন্ধকারে নেমে আসছে। ওর হাতে যে মোটা গাছের ডাল ছিল সেটা আমি খেয়াল করিনি। ও এই দেখো না বেয়াদবের কথা বলে, বাম দিকে ওকে দেখাতে গেছি, এই ফাঁকে সে আমার একটা মোটা গাছের ডাল দিয়ে, ভালো খুব জোরে আওয়াজ হলো টাং করে, যেহেতু স্কালটা শক্ত এখানে লেগেছে। তো সাথে সাথে আমি কোনো রকম ব্যালেন্স রাখার চেষ্টা করছি, দুই পায়ে পড়ে যাচ্ছিলাম।
তো এই অবস্থায় আমি তাড়াতাড়ি করে, ডিভাইডারটা কাটা আছে ওই জায়গাটায়, যে যে আপনার হাউজিং এর ভিতরে যেটা ঢুকেছে, ওই যে শেকের ট্যাগ হাউজিং এর ভিতরে 1 নম্বর রোড, ওই জায়গায় কাটা। আমি এই পারে চলে আসলাম, তারপরে এই রাস্তার ওই সাইডে চলে গেলাম। ওই গলির মাথায় যে ছেলেপেলেরা যারা জড়ো হয়েছিল তারা দৌড়ে এসে আমাকে ছোঁ মেরে টেনে নিয়ে গেল। তো ওরা কিন্তু গুলি করতে পারতো, ওরা কি এতক্ষণ গুলি করে করে করেই আসছে, আমি ধমকাচ্ছি, ওরা হয়তো ওই সময়টা থতমত খেয়ে গেছে যে এই লোক যাচ্ছে না কেন, আবার আমাদেরকে উল্টা ধমকাচ্ছে। তো আল্লাহর নির্দেশ হয়নি, নাহলে এতক্ষণ তারা গুলি ফুটায় ফুটাই আসতেছিল। 10-15 রাউন্ড গুলি হয়ে গেছে। কিছু লোক জাপান গার্ডেন সিটির ভিতরে গেটে ঢুকে গেছে, আবার ওদেরও 2-4টা আমাকে বাইপাস করে গেছে। ওরা 7 থেকে 8 জন ছিল, আর 2টা আমার সামনে দাঁড়াইছে। তো এই পর্যায়ে আমার যখন হলো, আমি ওই পারে চলে গেলাম। সবাই ওই পারে চলে যাওয়ার সাথে সাথে যে আমার রক্ত বের হচ্ছে, ছেলেপেলেরা এসে ধরে নিয়ে গেলো, মানে আলগায় নিয়ে গেল রীতিমতো। আমার এক পা, ডান পা একবার মাটিতে পড়ছে, বাম পা একবার মাটিতে পড়ছে। তো এই অবস্থায় আমার বাসা কিন্তু ওখান থেকে মাত্র 200-250 গজ দূরে। তো একটা পর্যায়ে বলে ডিসপেন্সারিতে চলো, তাহলে ওই কৃষি মার্কেট ওই জায়গায় একটা ডিসপেন্সারি আছে। তো ইচ্ছে আমিও চেষ্টা করছি ফোন দিয়ে কল দিব, বাসায় অ্যাটলিস্ট জানাবো যে এই জায়গায় আছি। তো ফোন তো রক্তে ভরে গেছে, পুরা গাছের চামড়াওয়ালা মোটা ডাল বেশ চওড়া হয়ে ফেটেছিল, পানির মতো রক্ত পড়ছে, চশমা রক্তে লেপটে গেছে, কিছু দেখতে পাই না। আমি এমনি এমনি নিচের দিকে তাকাচ্ছি আর দেখছি। তো ওরা আলগায় নিয়ে গেছে, ওই ডিসপেন্সারিতে ওরা কনস্টেবল গেট লাগিয়ে দিয়েছে। তো যা হোক অনেক জোরাজোরি করে বাচ্চারা ওটা খোলাইলো, খোলানোর পরে বসায় দেখলো যে রক্ত ইয়েতে এত বড় ফাটা। আর ডিসপেন্সারি তো ওষুধ বিক্রি করে মাত্র, ওদের কাছে তো সেলাই করার কিছু নাই। তো আবার বের হলাম ওখান থেকে, বের হয়ে দাঁড়ালাম। আমি আমার এক ছোট ভাই পাড়ায়, ওকে ডাক দিলাম যে তুমি আসো, আমি এই জায়গাটায় আছি। ইতিমধ্যে অ্যাম্বুলেন্সও গেল, অ্যাম্বুলেন্সকে ওরা থামানোর চেষ্টা করলো, চলো ওনাকে হাসপাতাল নিয়ে। অ্যাম্বুলেন্স বলছে যে না, একটু রোগী নিয়ে আসি, মানে ওরা আসলে পাশ কাটায় গেল, কারণ ওরাও তো কাউকে তুলে নিরাপদ না, ওদের অ্যাম্বুলেন্সও ভাঙচুর করে দিবে। চারিদিকে কিন্তু পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছেলেপেলে, ডগ না, লীগ, আমরা তো কুত্তা লীগ। ওই সময়ের কিছু ভিডিও এখনো তো আমরা দেখতে হ্যাঁ, পাই সোশ্যাল মিডিয়াতে, যে মানুষ রক্তাক্ত অবস্থায় হাসপাতালের পাশে পড়ে আছে, যে মারা যাচ্ছে, দেখছে দারোয়ান বা হ্যাঁ, গেটে যে আছেন, খুলছে না, খুলছে না। খুলছে না। ইউনিভার্সিটির গেটগুলো বন্ধ করে দিচ্ছে, বাসার গেটগুলো বন্ধ করে দিচ্ছে। মানে কি একটা ভয়াবহ অবস্থা এটা আসলে। মানে মানুষের মধ্যে মানবিকতা, কিছু মানুষ দেখা গেছে যে মানবিকতা থেকে, দায়িত্ববোধ থেকে রাস্তায় নেমে গেছে, আর কিছু হ্যাঁ, মানুষের মানবিকতা আসলে মানবিকতা ভয়ের নাই, কাছে হার ভয়ের মেনে কাছে গেছে। হার মেনে গেছে। তো যাই হোক, এক পর্যায়ে ওখান থেকে আমার ওই ছোট ভাইটা আসলো, কোনো রকম মোবাইলে করতে পারছি না, পিছন দিকে পুরো প্যান্টেও রক্ত, টি শার্টেও রক্ত, তো পুরো পিছন দিকে মুছে কোনো রকম, তারপরে হয় না, একটা কল ওকে দিতে পেরেছি যে তুমি আসো, আমি এই জায়গায় আছি। তখন ও আসলো, প্রায় তখন 400-500 ছেলে পেলে কিন্তু আমার সাথে ওখানে। তো একটা অটো রিক্সা ডাক দেয়, রিক্সাও যেতে চায় না। এই মানে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ে যাবে, রিক্সাওয়ালাও তো জানের ভয় আছে, অনেক রিক্সা যেতে চায়নি। একটা রিক্সাওয়ালাকে ছেলেমেয়েরা জোর করে উঠাইলো। তো ভাবলাম যে কোথায় যাব, সারোয়ারদিতে যাব। সারোয়ারদি যেতে যেতে অর্ধেক আসার পরে আমার হঠাৎ মনে হলো যে আমার একজন ফ্যামিলি ডক্টর আছে, ওনার চেম্বার আছে, বাসা এবং চেম্বার আছে ওখানে, ওখানে যাই। তাই আমি বললাম যে চলো আগে এখানটায় যাও। আমার ছোট ভাইটা জানে, সে আগেও গিয়েছে ওখানে, সে আবার ছাত্রদল করতো, তো ও ভয়ে আছে, ওর বয়স 33, তো রাস্তায় ওকে তো মেরে ফেলতে পারে, আর ও ছাত্রদল করে জানে, তো স্বাভাবিকভাবেই তার একটা ভীতি কাজ করছে। আর আমি আবার তার পাড়ার বড় ভাই, তো আমাকেও ফেলে দিতে পারছে না, কই যাবে, একটা দ্বিধাদ্বন্দ্বে, সে খুব ভয় অবস্থায় আছে। গেলাম, গিয়ে আল্লাহর রহমত, কপাল ভালো, ওনাকে পাইলাম। গিয়ে বললাম ভাই, উনি ফোনে কথা বলছিলেন, হঠাৎ সেদিন আসলে ওনার ক্লিনিক আছে ঢাকার বাইরে 2টা, উনি প্রতিদিনই চলে যান, তো সেই দিন এই পরিবেশ পরিস্থিতির কারণে যেতে পারেননি। তো আল্লাহর দয়া, তো তাড়াতাড়ি ওনার ওখানে কিছু ওটি নাই, এটা চেম্বার, জাস্ট ঢাকার রোগীরা আসলে বসে বা আত্মীয় স্বজন গেলে, তার 2-3 জন স্টাফ আছে। তো ওখানে আমাকে শোয়ালো, শোয়ানোর পরে
বললো তাড়াতাড়ি চুল কাটলো কি করে, কোনো কিছু নেই, স্টেপলার দিয়ে আমাকে সেলাই আপনি করে দিল। ছবি দেখাচ্ছিলেন যে বেশ হ্যাঁ, অনেকগুলো 13টা সেলাই সেলাই। আমি পড়েছে। সবগুলা ছবি করছি না, জাস্ট শিক্ষার্থীদের আন্দোলনে আসলে মাদ্রাসার শিক্ষার্থীরা বা মাদ্রাসার ছাত্ররা ছিল, যেটা এখন আসলে আমরা ডিনাই করি বা স্বীকার করি না, এই কথাটা কেন বলেছেন? কেন বললাম, আমি নিজের চোখে, আমি তো মাঠে ঘাটে ছিলাম, সব জায়গায় মোটামুটি আর ওই ডিনায়ালের সেক্টরে। বিষয়টা বা স্বীকার ডিনাইল না করার মানে বিষয়টা সবাই বা ইউনিভার্সিটির আপনার চোখে কি ছাত্রদের কথা পড়েছে? বলছে, তো ইউনিভার্সিটি ছাত্রদের কথা বলছে সবাই, এর সাথে জনতা আছে, নারীরা আছে। আমি শহীদ মিনারে 16 তারিখে এক ভদ্রমহিলাকে দেখলাম, 3টা বাচ্চা, তাও 3টা মেয়ে সন্তান নিয়ে উনি আসছেন শহীদ মিনারে সেদিন। এটা 16 তারিখে সম্ভবত। তা আমি বললাম, আপা আপনাকে স্যালুট, আপনি আপনার 3টা সন্তান নিয়ে এসেছেন বাইরে, আপনাকে স্যালুট। অনেক রিটায়ার্ড সিভিল কর্মকর্তাও সেদিন শহীদ মিনারে ছিল। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে যাচ্ছি, গিয়ে ওনাকে পেলাম। তো তখন আমি মেহেদীকে বললাম যে অনেক রক্তাক্ত আরো ছবি ছিল, তো ওটা ওই ক্যামেরাটা মানে ওই মোবাইলটা এখন আমার কাছে নাই, হারিয়ে গেছে। তো এই যে আমি তখন যাচ্ছি, যাওয়া তখনও হসপিটালে আমি যাইনি। আচ্ছা, ওনাকে পাবো কিনা শিওর না, না পেলে কিন্তু আমার সোহরাওয়ার্দীতে যেতে হবে। রাস্তায় ক্রস করে, মেইন রোড ক্রস করে হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, নাকি তার আগেই পুলিশ আরেকটা গুলি খরচ করবে বা কোনো আওয়ামী লীগ কেউ গুলি খরচ করবে, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব। তো ওই সময় বউকে কল দিচ্ছি না, আবার ভাবলাম আমি যদি ট্রিটমেন্ট না নিতে পারি বা কোনোভাবে মারা যাই বা আমাকে মেরে ফেলে রাস্তায়, তাহলে বউর সাথে কি লাস্ট কথা আমার হবে না? ওই রকম যে একটা মুহূর্ত, মানে চেষ্টা করেছি নিজেকে ধরে রাখতে, নিজেকে কন্ট্রোলে রাখতে। আমি জানি যে প্যানিক হয়ে গেলে আই মে ডাই আউট অফ প্যানিক। তো বা রক্তক্ষরণে মারা যায়, যেভাবে পড়ছে রক্ত, মানে কলের মতো পানির মতো পড়ছে, তখনও রক্ত পড়ছে। তো যাই হোক, আল্লাহ রহমত ওখানে পেয়েছি। তো ওই সময় আমার মনে হয়েছে যে আমি 44 আজ থেকে 81 সালে, আজ থেকে 44 বছর আগে একটা বই পড়েছিলাম, মহাশ্বেতা দেবীর লেখা 1084 মা। সেটা ছিল নকশাল আন্দোলনকারীদের উপরে। বইয়ের নামকরণটা 1084, লাস্টে গিয়ে পাওয়া যায়। ওই নকশালিস্ট একজন তার মা সন্তানের লাশ খুঁজছে, মর্গে গিয়ে 7 দিন পরে সে মর্গে গিয়ে পেয়েছে, তার পায়ে মর্গে লেখা থাকে একটা নাম্বার 1084। আমার মনে হলো, আমি তো বউকে বললাম না, তো লাশ যদি পেতেও পারে, নাও পেতে পারে, আর না হয়তো আমি কোনো 1584 বা 2084 কিছু একটা নাম্বার হবে, আমাকে খুঁজে পাবে যদি অ্যাটল পায়। আর যদি আমার লাশ গায়েব করে দেয় বা পুড়িয়ে ফেলে, কারণ পরে তো আমরা দেখেছি হ্যাঁ, যে লাশ পুড়িয়েছে, পড়িয়েছে। তো সেই ক্ষেত্রে কি হবে? আবার বউকে কল দিলাম না, দিব কি দিব না, এই যে একটা টানাপোড়েন ওই সময়টা। কারণ আমি যদি কল দেই, আমার বউ সন্তানটা বেরিয়ে আসবে, তাহলে পুরো ফ্যামিলিকেই মেরে ফেলবে। কারণ তখন বোঝা যাচ্ছে না রাস্তায় কোনটা আওয়ামী লীগ, কোনটা কুত্তা লীগ, কোনটা ছাত্র জনতা, আবার উপরে হেলিকপ্টার, মানে